গল্পটুন বাংলা চ্যানেলের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। চারুলতার জীবনের নানা ঘটনা আর রোমাঞ্চকর মুহূর্তগুলো নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই আয়োজন। এই পর্বে চারুলতার জীবনের অজানা সব অধ্যায় উন্মোচিত হতে যাচ্ছে, যা আপনাদের মুগ্ধ করবে। পুরো গল্পের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আশা করি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তবে শুরু করা যাক। আমার ছেলে হারিয়ে গেছে ঠিকই, কিন্তু সে একদিন ফিরে আসবেই। আর যখন সে ফিরে আসবে তখন সে এক ধ্বংস হয়ে যাওয়া রাজ্যকে যেন না দেখে। আমরা হেরে গেছি রাজপুত্র। এই বিশাল পৃথিবীর কোথায় আমার একরত্তি ছেলেকে খুঁজবো আমি? বিধাতা আমার কোল একেবারে খালি করে দিল। আমার রাজপ্রাসাদের বাগান, সোনা পাখি এবং লালু দাঁড়িয়ে আছে। লালু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আর এই কালো পাহাড়ের চূড়া, চারদিকে জনশূন্য এবং খা খা করছে, শুধু বাতাস বইবার শব্দ। চারুলতা, রাজপুত্র অরুণ এবং সেনাপতি রাজেশ দাঁড়িয়ে আছে। আমরা তো পুরো কালো পাহাড় তন্ন তন্ন করে খুঁজলাম, কোথায় সেই কাল ভৈরব? রাজপুত্র মশাই, এখানে তো কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। একটা বড় গুহা পেলাম পাহাড়ের মাথায়, সেটাও একদম খালি পড়ে আছে। কত বছরের পুরনো ধুলো জমে আছে সেখানে। আমার ছেলে কোথায় রাজপুত্র? রূপমঞ্জুরি তো বলেছিল বুনো ফুলের গন্ধটা ঠিক এই কালো পাহাড় থেকে আসছে। সে হয়তো আমাদের ধোঁকা দিয়েছে চারু, অথবা ওই জাদুকর আমাদের আসার খবর পেয়ে আগেই পালিয়েছে। এখানে কেউ নেই, আমরা হেরে গেছি। না, এমন হতে পারে না। আমার আদিত্যকে আমি ছাড়া কে সামলাবে? ও তো না খেয়ে মরে যাবে। বিধাতা, তুমি এত নিষ্ঠুর কেন হলে? আমার নিষ্পাপ শিশুটার উপর কেন এত বড় শাস্তি চাপিয়ে দিলে? চারু দিদি, আপনি শান্ত হন। পাহাড়ের এই ঠান্ডায় আপনার শরীর আরো খারাপ হয়ে যাবে। আমার শরীরের কথা ভেবো না রাজেশ ভাই, আমি এখান থেকে যাব না। ওই কাল ভৈরবকে আমি খুঁজে বের করবই। কোথায় খুঁজবে চারু? আমরা তো তল্লাশি করার আর কোনো জায়গা বাকি রাখিনি। ওই রাক্ষস কোথায় অন্ধকারে মিলিয়ে গেল তার কোনো হদিসই নেই। আমার তলোয়ারের জোর আজ একটা কালো জাদুর কাছে হেরে গেল। আমরা হেরে গেছি রাজপুত্র। এই বিশাল পৃথিবীর কোথায় আমার একরত্তি ছেলেকে খুঁজবো আমি? বিধাতা আমার কোল একেবারে খালি করে দিল। আমার আদিত্য আর আমার বুকে ফিরল না। হেমরাজ্য ফেরার পর রাজকীয় রথের ভেতর নিস্তব্ধতা। রাজেশও সাথেই চলছে। চারু, আমি তোমাকে কথা দিয়েছিলাম আমাদের আদিত্য এই পৃথিবীর সব থেকে সুরক্ষিত রাজপুত্র হয়ে উঠবে। আমি আমার কথা রাখতে পারলাম না। আমার এই দুই হাতের পেশি আজ আমার কাছে শুধু উপহাসই মনে হচ্ছে। আপনি নিজেকে দোষ দেবেন না রাজপুত্র। মানুষের তরোয়াল যখন কালো জাদুর সাথে পারে না। আমি শুধু ভাবছি আমার আদিত্য এখন অন্ধকারে একা একা কতটা ভয় পাচ্ছে। ও একটু শব্দ হলেই তো চমকে ওঠে। আমি আজ থেকে আর কোনোদিন তলোয়ার ধরবো না চারু। যে পিতা নিজের সন্তানকে রক্ষা করতে পারে না, তার অস্ত্র ধরবার কোনো অধিকার নেই। আমি আজীবন এই পরাজয়ের গ্লানি বুকে নিয়ে বেঁচে থাকবো। রাজপুত্র মশাই, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি হেমরাজের ভবিষ্যৎ, আপনাকে শক্ত থাকতে হবে। কোনো ভবিষ্যৎ নেই রাজেশ, আমার জীবনের সব আলো নিভে গেছে। আমি আর কোনোদিনও রাজসিংহাসনে বসবো না। হেমরাজ্যের রাজপ্রাসাদ। মহারাজ অম্বিকা প্রসাদ মাথা নিচু করে বসে আছে। রাজপুত্র অরুণ এবং চারুলতা শূন্য হাতে বিধ্বস্ত অবস্থায় প্রবেশ করলো। অরুণ, তোমরা ফিরে এলে? আমার আদিত্য কোথায়? তোমরা ওকে আনতে পারলে না? আমরা হেরে গেছি পিতা মহারাজ। কালো পাহাড়ে কেউ নেই। কাল ভৈরবের কোনো চিহ্ন পর্যন্ত আমরা পেলাম না। আমাদের আদিত্য আমাদের কাছ থেকে অনেক দূরে হারিয়ে গেল। এইসব আমার জন্য হলো। আমার যৌবনের একটা ভুলের জন্য আজ আমার বংশের প্রদীপ নিভে গেল। আমি কাল ভৈরবের সাধনার জায়গা ধ্বংস করেছিলাম, আর সে আমার নাতিকে ধ্বংস করে দিল। আমাকে তোমরা শাস্তি দাও অরুণ। আমি আর বেঁচে থাকার যোগ্য নই। আপনাকে শাস্তি দিয়ে কি হবে পিতা মহারাজ? আমার ছেলে তো আর ফিরে আসবে না। আমি রাজ্যের যুবরাজ হয়েও নিজের সন্তানকে বাঁচাতে পারলাম না। আমার এই জীবনের আর কি দাম আছে? আমি একজন পরাজিত পিতা। পিতা মহারাজ, আপনি কাঁদবেন না। যা হওয়ার তো হয়েই গেছে। আমি জানি আমার ছেলে মরেনি। সে যেখানেই থাকুক বিধাতা তাকে বাঁচিয়ে রাখবে। তুমি আমাকে ক্ষমা করে দাও চারুমা। আমি তোমাকে
এই রাজপ্রাসাদে এনে শুধুই কষ্ট দিলাম। আমার পাপের ফল তোমাকে ভোগ করতে হচ্ছে। আমরা আর কাউকে দোষ দেব না পিতা মহারাজ, সব দোষ আমার। আমি বাবা হয়ে ওকে রক্ষা করতে পারিনি। আমি আজ থেকে রাজ্যের সব দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলাম। পিসে মশাই, রাজেশ বাবুরা কি ফিরে এসেছে? আমার চারু দিদি কেমন আদিত্যকে কোলে করে নিয়ে আসছে? না জেসমিন মা, কালো পাহাড় থেকে ওরা শূন্য হাতে ফিরে এসেছে। ওই রাক্ষস তান্ত্রিক আদিত্যকে নিয়ে কোথায় যে হারিয়ে গেল তার কোনো খোঁজ ওরা পায়নি। এ আপনি কি বলছেন? আমার দিদি এখন কিভাবে বাঁচবে? একটা মা তার বুকের ধন ছাড়া বেঁচে থাকতে পারে? আমি এখন দিদির কাছে যাব। তুমি শান্ত হও জেসমিন, এই অবস্থায় উত্তেজিত হয়ে চলাফেরা ঠিক হবে না। রানী লতা আর জয়া তো ওখানে আছে, ওরাই চারুকে সামলে রাখবে। বিধাতা কেন যে আমাদের কপালে এত দুঃখ লিখে রেখেছেন কে জানে। হেমরাজ্যের রাজপ্রাসাদের বাগান। তুই কি আজ কিছু খেয়েছিস? আমার গলা দিয়ে ঘাস নামছে না সোনা পাখি। আমি শুধু ভাবছি, কাল রাতে যদি আমি ওই কালো ছায়ার উপর ঝাঁপিয়ে পড়তাম, তাহলে হয়তো আদিত্যকে ওই রাক্ষসটা নিয়ে যেতে পারতো না। আমারও খুব অপরাধ বোধ হচ্ছে রে লালু। চারু আমাদের নিজের সন্তানের মতো ভালোবাসে, আর আমরা তার সবচেয়ে বিপদের দিনে কোনো কাজেই আসলাম না। আমার পা দুটো কেন অবশ হয়ে গেছিল সোনা পাখি? আমি কেন চিৎকার করে সবাইকে জাগাতে পারলাম না? আমার এই বড় শরীরটার তাহলে কি দরকার? আমরা ওই কালো জাদুর কাছে একদম অসহায় হয়ে পড়েছিলাম রে। এখন চারুর মুখের দিকে তাকানোর মতো সাহস নেই আমার। আমি আর এই বাগানে থাকবো না সোনা পাখি। আমি আদিত্য ছাড়া এই বাগান একদম শ্মশান মনে হচ্ছে। আমি শুধু ওই ঘাসের পাটিটার দিকে তাকিয়ে কাঁদি। আমার কিচ্ছু ভালো লাগে না। হেমরাজ্যের প্রধান ফটক যোগু মোড়ল এবং বিদ্যাধর মশাই দুজনের চোখেই জল। বিদ্যাধর মশাই, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। যে রাজ্যে কাল এত আনন্দের বন্যা বইছিল, আর সেই রাজ্য একেবারে শ্মশান হয়ে গেল। একেই বলে বিধাতার বিচারযোগ্য মোড়ল। আমাদের এত অহংকার ছিল যে আমাদের রাজপুত্র অরুণ আর চারুমা থাকতে আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। আর সেই অহংকার ধুলোই মিশিয়ে গেল। রাজপুত্র অরুণ তো রাজ্য চালানোর সব দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তিনি রাজপ্রাসাদের একটি অন্ধকার কক্ষে নিজেকে বন্দি করে রেখেছেন। এমন চললে আমাদের হেমরাজ্যের কি হবে? কিছুই হবে না যোগ্য মোড়ল। রাজ্য যেমন আছে তেমনই চলবে, কিন্তু প্রাণটা আর থাকবে না। আদিত্যর সাথে সাথে এই হেমরাজ্যে সব প্রাণ পাখি উড়ে গেছে। ভ্যাবলা ও ক্যাবলার মিষ্টির দোকান, তাকে থরে থরে মিষ্টি সাজানো, কিন্তু চারপাশ একদম শুনশান। ভ্যাবলা, সকাল থেকে তো একটা মাছিও দোকানে বসলো না। এখন তো মিষ্টির সবটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হলে হবে মীরা? আমার তো আজ এই মিষ্টির দিকে তাকাতে ইচ্ছে করছে না। আমার বুকের ভেতরটা শুধু হু করে কাঁদছে গো। এই হেমরাজ্যের কারোর মনে এখন সুখ নেই মীরা। রাজপুত্র হারানোর শোকে পুরো রাজ্যের মানুষ আজ উপোস করে আছে। কে আর এই বিপদের দিনে আমাদের দোকানে মিষ্টি কিনবে? আমি তো হাটে সবাইকে দেখলাম মাথা নিচু করে বসে আছে। ছোট ছোট ছেলে মেয়েরাও আজ হাটে খেলতে আসেনি। পুরো হাট যেন মনে হচ্ছে মরা মানুষের মতো চুপচাপ। আমাদের হেমরাজ্যটা একদম শেষ হয়ে গেল রে ক্যাবলা। আমি ভাবছি এই দোকানটা চিরকালের মতো বন্ধ করে দেব। যে রাজ্যের মানুষের মনে হাসি নেই, সেখানে মিষ্টি বিক্রি করে কি হবে বলতো? তুই ঠিক বলেছিস ভাবলা। আদিত্য ছাড়া এই রাজ্যে মিষ্টির কোনো দরকার নেই। আমরা আজ থেকে এই দোকানের ঝাঁপ বন্ধ করে দেব। চারুলতার কক্ষ। চারুলতা বিছানায় বসে আদিত্যের কাঁথা বুকে জড়িয়ে ধরে আছে। রানী লতা এবং জয়া তার দু পাশে আছে। চারুমা, তুই এভাবে আর কতদিন না খেয়ে থাকবি? তোর নিজের শরীরের দিকে একটু খেয়াল কর। আমার শরীর দিয়ে আমি কি করব মা? আমার আদিত্য তো এখন অন্য কোথাও ক্ষুধার জ্বালায় কাঁদছে।
আর আমি এখানে বসে ভালো ভালো খাবার কি করে গিলবো? আমার যে এই খাবার গলা দিয়ে নামবে না মা। চারু মা, আমি জানি তোর কষ্ট হচ্ছে আর সেটা আমরা কেউ বুঝতে পারছি না, কিন্তু তুই এভাবে ভেঙে পড়লে রাজপুত্র অরুণের কি হবে? সে তো এমনিতে ছেলের শোকে আর নিজের পরাজয়ে পাথর হয়ে গেছে। জয় মা, আমি তো ভেঙে পড়িনি। আমি জানি কাল ভৈরব আমার ছেলেকে মারেনি, সে তাকে আমার থেকে অনেক দূরে কোথাও নিয়ে গেছে। আমার আদিত্য বেঁচে আছে, সে বড় হবে, অনেক বড় হবে। তুই ঠিক বলেছিস চারুমা, বিধাতা কখন একজন মায়ের সাথে এত বড় অবিচার করতে পারে না। তোর ছেলে একদিন ঠিক তোর কোলে ফিরে আসবে। আমি সেই দিনের অপেক্ষায় থাকবো মা। 10 বছর হোক কি 20 বছর হোক, আমি এই ঘরে বসে আমার আদিত্যের পথ চেয়ে থাকবো। জয়া মা হিসেবে আমি তোর এই বিশ্বাস যেন সত্যি হয় সেই প্রার্থনাই করি চারু। বিধাতা তোর কোলে তোর মানিককে ফিরিয়ে দিক। সে যেখানে বড় হোক না কেন জয়া মা, ওর রক্তে হেমরাজের টান আছে। একদিন সে অনেক বড় হবে আর ঠিকই রাজপ্রাসাদের দরজা দিয়ে আমাকে মা বলে ডাকতে ডাকতে ঘরে আসবে। আমি শুধু সেই দিনের জন্য বেঁচে থাকবো। আমি এক বুক আসামি আমার সন্তানের জন্য অপেক্ষা করব। আমি কোনো দুর্বলতা দেখাবো না। আমি একজন মা হয়ে আমার হারিয়ে যাওয়া সন্তানের ফেরার প্রতীক্ষায় জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দেব। রাজপুত্র অরুণের এক অন্ধকার কক্ষ। সেনাপতি রাজেশ দরজায় দাঁড়িয়ে। রাজপুত্র মশাই, আপনি এভাবে অন্ধকারে আর কতক্ষণ বসে থাকবেন? রাজ্যের অনেক কাজ বাকি। আমার আর কোনো কাজ নেই রাজেশ, তুমি আমার তলোয়ারটা নিয়ে যাও। এটা আজ থেকে অস্ত্রাগারেই থাকবে। এ আপনি কি বলছেন? হেমরাজ্যের যুবরাজ তলোয়ার ছেড়ে দিলে রাজ্যের নিরাপত্তা কে দেখবে? যে মানুষ নিজের একমাত্র সন্তানকে নিরাপদে রাখতে পারে না, তার তলোয়ার ধরবার কোনো অধিকার নেই। তুমি যাও রাজেশ, আমাকে একা থাকতে দাও। আজ থেকে হেমরাজ্যের সেনাপতি সব দায়িত্ব পালন করবে। আমি এখন শুধু একজন পরাজিত পিতা। কিন্তু রাজপুত্র মশাই, কাল ভৈরব তো এখনো বেঁচে আছে, তাকে তো শাস্তি দিতে হবে। আমি হেরে গেছি রাজেশ, আমার কোনো শক্তি নেই। তুমি যাও, আমার আর কোনো কথা শুনতে ইচ্ছা করছে না। হেমরাজের নদীর ঘাট। যোগমোড়ল এবং হরিশ কৃষক দাঁড়িয়ে আছে। মোড়ল কর্তা, আমরা যে নিজের হাতে ঘাসের পাটি বানিয়ে দিলাম, সেই পাটি খালি পড়ে আছে। আমাদের রাজপুত্রকে ওই রাক্ষস কোথায় নিয়ে গেল? বিধাতার বিচার বোঝা বড় দায় হরিশ। আমরা এত আনন্দ করছিলাম আর এক রাতেই সব শেষ হয়ে গেল। আমি আর কোনোদিন এই ঘাটে বসে বাঁশি বাজাবো না যোগমোড়ল। যতদিন না আমার আদিত্য ফিরে আসছে, আর আমাদের গ্রামের কেউ কোনো উৎসব করবে না। ঠিক বলেছ হরিশ। আমরা শুধু আকাশের দিকে তাকিয়ে বিধাতার কাছে প্রার্থনা করব গো। আমাদের চোখের জল একদিন ঠিক বিধাতার মন গলাবে, আমাদের রাজপুত্র ফিরে আসবে। ভ্যাবলা ও ক্যাবলার মিষ্টির দোকান। ভ্যাবলা দোকান বন্ধের তোড়জোড় করছে। ভ্যাবলা, তুমি সত্যি সত্যি দোকানে সব চিরকালের জন্য বন্ধ করে দিলে? হ্যাঁ মীরা, এই দোকান আর খুলবো না। সারু দিদি কোল যতদিন খালি থাকবে, ভ্যাবলা আর ক্যাবলার উঠোনে আর কোনো মিষ্টির রস ফুটবে না। তুই একদম ঠিক কাজ করেছিস ভ্যাবলা। আমরা বরং কাল থেকে গরিব কৃষকদের মাঠে গিয়ে কাজ করব, বিনা পয়সায় খাটবো। সেই পুণ্য যদি বিধাতা গ্রহণ করেন, হয়তো আমাদের আদিত্যর কোনো উপকার হবে রে। আমরা তোমাদের সাথে মাঠে যাব। এই শোকের দিনে আমরা কেউ হাত গুটিয়ে বসে থাকবো না। আমাদের চারু দিদির কষ্টের ভাগ আমরা সবাই মিলে নেব। রাজপ্রাসাদের বাগান। সোনা পাখি এবং লালু দাঁড়িয়ে আছে। লালু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আর এই প্রাসাদে বসে বসে কাটবো না। তুই কি করবি সোনা পাখি? আমরা তো অবলা পশু পাখি, আমরা কি করতে পারি? আমার ডানা আছে লালু, আমার ডানা মেলে উড়ে যাব। পাহাড়, নদী, জঙ্গল সব পার হয়ে খুঁজবো। কোথাও না কোথাও আদিত্যের খোঁজ পেয়ে যাবই। আমি তো আর তোর মতো উঠতে পারি না সোনা পাখি, কিন্তু আমার এই 4টে পা তো আছে। আমি আজ থেকে রাজ্যের সীমানা পার হয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াবো। যদি কোনোদিন ওই কাল ভৈরবের কালো জাদুর গন্ধ পাই, আমি নিজের প্রাণ দিয়ে হলেও আদিত্যকে ফিরিয়ে আনবো। আমাদের এই
চারুলতার কক্ষ। চারুলতা জানালার বাইরে দাঁড়িয়ে আছে। মহারাজ অম্বিকা প্রসাদ ধীর পায়ে ঘরে ঢুকলেন। পিতা মহারাজ, আপনি? শুনলাম দরবারে বসছেন না আপনি, কিন্তু কেন পিতা মহারাজ? প্রজাদের তো দরকার আপনাদের। আমি আর রাজা নই চারুমা, আমি একজন বড় অপরাধী। আমার জন্যই তোমার এই দশা। আমি আজ থেকে সব ছেড়ে সাধারণ মানুষের মতো বাকি জীবন কাটাবো। না পিতা মহারাজ, আপনি এটা করতে পারেন না। তুমি আমাকে বাধা দিও না চারুমা। অরুণ তলোয়ার ছেড়ে দিয়েছে, সে রাজ্যের দায়িত্ব নেবে না বলে জানিয়ে দিয়েছে। এই রাজ সিংহাসন এখন আমার কাছে অভিশাপ মনে হচ্ছে। আপনাকে রাজ্যের হাল ধরতেই হবে পিতা মহারাজ। অরুণ বাবা হয়ে হেরে গিয়ে দুর্বল হতে পারে, কিন্তু আপনি হেমরাজ্যের রাজা। আপনি ভেঙে পড়লে রাজ্যের সাধারণ মানুষ কোথায় যাবে? কিন্তু আমার দাদু ভাই যুবরাজ আদিত্য। আমার ছেলে হারিয়ে গেছে ঠিকই, কিন্তু সে একদিন ফিরে আসবেই। আর যখন সে ফিরে আসবে তখন সে এক ধ্বংস হয়ে যাওয়া রাজ্যকে যেন না দেখে, সে যেন দেখে তার জন্য এক শক্তিশালী আর সুখী রাজ্য অপেক্ষা করছে। তোমার এই বিশ্বাসের জোর আমি কোথায় পাবো চারুমা? আমি আপনাকে বিশ্বাস যোগাবো পিতা মহারাজ। আমার আদিত্য এই রাজ্যের ভবিষ্যৎ। তার রাজ্য আমি তিল তিল করে সাজিয়ে রাখবো। আপনি এখনই রাজপোশাক পরুন আর রাজ দরবারে যান। আমি এখন মা হয়ে আপনাকে এই অনুরোধ করছি। আমার চোখের জল আমি আর কাউকে দেখতে দেব না। আমি শুধু অপেক্ষা করব। আমার সন্তানের জন্য একটা সুন্দর রাজ্য তৈরি করে রাখবো। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা সৎ মায়ের জ্বালা পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মাথায় তার নীল ফিতা কিংদ, চোখে ভরা আলো, ভালুক খরগোশ পাখিরা সব ডাকে বন্ধু চলো। চারুলতা চারুলতা গল্প বলে সারাদিন, ভালোবাসা মজার হাসি এই তার রুটিন চল।